প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শাহনাজ বিশ্বাসী ইয়াসমিন। আমরা প্রতিদিন দিনের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আছে, যে দিনের গুরুত্বপূর্ণ নিউজগুলো হয়, সেগুলো থেকে বাছাই করে দু তিনটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি। আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব পুরো অনুষ্ঠান জুড়ে। প্রথম বিষয় থাকবে আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে। আপনারা জানেন দীর্ঘদিন থেকে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নির্দেশ অমান্য করে ভোটের মাঠে মন্ত্রী এমপির স্বজনরা। এই বিষয়টি আলোচনা করার জন্য আমাদের সাথে একজন অতিথি থাকবে জুমে, অধ্যাপক ডক্টর সাদিকুল আরিফির, সাবেক উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়। তিনি আমাদের সাথে জুমে যুক্ত হবেন। আর পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে স্টুডিও থাকবেন একজন অতিথি, ফরিদ হোসেন, সম্পাদক ইউএনবি। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব ফরিদ হোসেন। আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব আজকে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর একটি গবেষণা প্রোগ্রাম ছিল। সেখানে পিআরআই এর নির্বাহী পরিচালক ডক্টর হাসান এইচ মনসুর একটি মন্তব্য করেছেন। কর ব্যবস্থার সংস্কার না হলে 50 লাখ কোটি টাকা রাজস্ব হারানোর ঝুঁকি উনি বলেছেন। আসলে এই বিষয়টি নিয়ে পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব যে আসলে কেন এটা বলছেন, কর ব্যবস্থাপনার সংস্কার বলতে উনি কি বোঝাতে চেয়েছেন। উনি আমাদের সাথে জুমে যুক্ত হবেন অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে। আমরা শুরুতেই চলে যাচ্ছি ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে। আমরা একটু যাচ্ছি উপজেলা পরিষদ নির্বাচন। ধন্যবাদ আপনাকে। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি। আলোচনা করার জন্য আমি একটু স্টুডিওতে শুরু থেকে জনাব ফরিদ হোসেন আপনাকে দিয়েই শুরু করছি বিষয়টি। এই যে উপজেলা পরিষদ নির্বাচন 8 তারিখে হচ্ছে 150টি উপজেলা প্রথম ধাপে, তারপরে আরো 3টি ধাপে নির্বাচন হবে। 2015 সালে আমরা জানি যে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক নিয়ে হওয়ার জন্য একটা আইন সংস্কার হলো আইনটি। কারণ এর আগে যখন প্রতীক ছিল না তখন এক ধরনের অরাজকতা ছিল। এই কারণ আওয়ামী লীগের মূল শক্তি তৃণমূলের রাজনীতি। ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো সেরকম আগ্রহ নিয়ে, যেমন সাধারণ মানুষের আগ্রহ, এখানে স্থানীয় পর্যায়ে যারা নেতাকর্মী তাদেরও আগ্রহ থাকে। সেই থেকে 15 সালে হওয়ার পর 19 সালে যখন নির্বাচন হলো, সেই আরেকটা নির্বাচন হলো, সেই নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে হলো এবং সেখানে কি পরিমাণ সহিংসতা হলো সারা দেশে এটা দেশের মানুষ দেখেছে। এবার যখন আবার উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল হলো তখন থেকে এবং এর আগে থেকে গত 2 মাস, মানে 7 জানুয়ারি নির্বাচনের পরপরই এই নির্বাচন নিয়ে যখন প্রসঙ্গ আসলো কথা, তখন থেকে আওয়ামী লীগ সরকার বলছে যে যেহেতু আইনটি যদিও সংস্কার হয়েছে দলীয় প্রতীক হবে, কিন্তু এবার দলীয় প্রতীক কোনো তারা রাজনৈতিক দল হিসেবে তারা দিবে না। এইটা আইনের ভিতরে এটা এরকম একটা বিষয় আছে, যদি কেউ না চায় নাও দিতে পারে। সেই ক্ষেত্রে এই দলীয় প্রতীক দেওয়া না দেওয়ার বিষয়টাকে দলের আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে নির্বাচনটিকে অনেক বেশি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করার জন্য এবং অংশগ্রহণমূলক করার জন্য নির্বাচন চলে আসলো। এবং এই নির্বাচন যখন শুরু হলো প্রথম থেকেই দলীয় প্রধান, আওয়ামী লীগ দলীয় প্রধান, উনি বারবার বলছিলেন যে মন্ত্রী এমপিদের কোনো আত্মীয় স্বজন নির্বাচনে অংশ নিতে পারবেন না। যদিও এটা নিয়ে কোনো আইন নেই যে কেন পারবেন না, এটা দলের সিদ্ধান্ত। এই কথা বারবার দলের সাধারণ সম্পাদক বলে আসছিলেন একাধিকবার এবং যারা এখন এমপি আছেন, মন্ত্রীও আছেন, তাদের সাথে উনি রুদ্ধদ্বার বৈঠকও করেছেন। তারপরও কিন্তু মন্ত্রী এমপিদের স্বজনরা সরেনি এই নির্বাচন থেকে। এই যে দলের আদেশ অমান্য করার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, বা এই যে অংশগ্রহণ করা না করা মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনের ভিতর কতটা প্রভাব পড়বে এই নির্বাচনে, উপজেলা পরিষদ নির্বাচনে? ধন্যবাদ আপনাকে। এটা বলার আগে একটু পেছনে যাওয়া দরকার, যেটা এই ধরনের স্থানীয় সরকার নির্বাচন, যে নির্বাচনটা এখন হচ্ছে স্থানীয় সরকার পর্যায়ে, এটা হচ্ছে সর্বোচ্চ উপজেলা নির্বাচন, সেটা হচ্ছে সর্বোচ্চ ধাপ। এবং এই ধরনের নির্বাচনগুলোতে আমরা আগেও লক্ষ্য করেছি বড় দলগুলো, বৃহৎ দল যেগুলো, যারা ক্ষমতায় আছে বা ক্ষমতায় ছিল, তাদের মধ্যে এটাকে তৃণমূল পর্যায়ে নির্বাচন এটাও ধরেছে। তো সেখানে এই দলগুলোর মধ্যে প্রায়শই দেখা যাচ্ছে যে দলের হাইকমান্ড যেভাবে বলছে সে অনুযায়ী তৃণমূল পর্যায়ে সব ক্ষেত্রেই, একেবারে যে কোনো ক্ষেত্রে হচ্ছে না তা না, কোনো ক্ষেত্রে সেটা মানা হচ্ছে না। এটা আগেও ছিল, আগের থেকে সেটা হয়তো আমরা সেভাবে দেখতে পাইনি, বা কখনো কখনো একই দলের থেকে একই দলের হয়তো দেখা গেল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আবার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বা সাধারণ সম্পাদক তারা দাঁড়িয়ে গেল। অর্থাৎ নিজেরা একটা দল করেন, সেখানে একভাবে কাজ করবেন, কিন্তু সেখানে দেখা গেল যে আপনার একই দলের মধ্যে এই নির্বাচনগুলোতে এসে আপনার ভিন্ন ভিন্ন ক্যাম্পে চলে গেল।
এটা একটা মানে যে কোনো দলের জন্যই তো একটা মানে চ্যালেঞ্জের তৈরি করে, কিছুটা বিব্রতকর অবস্থারও তৈরি করে। এটা আওয়ামী লীগ না, এটা যখন বিএনপি ক্ষমতায় ছিল আমরা দেখেছি যে বিএনপিও সেই একই অবস্থা তাদের ছিল আছে, এবং তারাও কিন্তু একই প্রায় 60-70 জন তাদের 73 জন তারা দলের 73 জন করেছে। এবং এগুলোতে আপনি দেখবেন যে এই দলগুলোতে সাধারণত দলের যে বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন করার ব্যাপারে সেখানে সেই জিনিসগুলো তাদের মধ্যে হয়। এটা একটা বড় কারণ হচ্ছে যে এই দলগুলো কিন্তু যেমন ধরুন আমরা যদি দেখি বামপন্থী কিছু কমিউনিস্ট পার্টি বা জামাত ইসলামী বা রেজিমেন্টাল পার্টি, যেগুলো দলের মধ্যে কঠোর শৃঙ্খলা মানে ক্যাডার ভিত্তিক যে দল, আওয়ামী লীগ কিন্তু সেই ধরনের দল না। এখানে একটা গণতান্ত্রিক একটা চর্চা আছে, সেখানে কথা বলতে পারে যে ভিতরে তারা মানে, এবং তারা মনে করে যে আমারও অধিকার আছে, আরেকজনের অধিকার আছে। এটা হচ্ছে, কিন্তু এটা যে সবসময় ভালো দলের জন্য তা না। আর এবারে যে আপনি বললেন যে কথাটা যে কেন দলীয় প্রতীক দিচ্ছে না, শুরু করেছিল এবং সেটা কেন আবার বন্ধ করে দিল, এটা একটা অভিজ্ঞতা হচ্ছে জাতীয় নির্বাচন, যে আমাদের 7ই জানুয়ারি যে জাতীয় নির্বাচন হয়েছে সেটার একটা অভিজ্ঞতার থেকে। আপনি জানেন যে জাতীয় নির্বাচনে বিএনপি সহ বেশ কয়েকটি দল যখন নির্বাচনে এলো না, তখন তো একটা পথ বের করতে হয়েছে, এবং প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি তখন একটা পথ বের করেছেন, যেটা অনেকেই চিন্তাও করেনি। অনেকে নানানভাবে ভেবেছে নির্বাচন কেমন করে হবে, খালি মাঠে গোল দেওয়া হবে কিনা, 2014-তে যেরকম হয়েছে সেরকম হবে কিনা, সেই ধরনের নানান জল্পনা কল্পনা। এমনকি আমরা সাংবাদিকরাও ঠিক বুঝতে পারিনি যে কিভাবে জিনিসটাকে মোকাবেলা করবে। বাইরের থেকেও চাপ ছিল যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, শান্তিপূর্ণ হতে হবে, এবং ভোটার উপস্থিতি বেশি হতে হবে। তো এই জিনিসগুলোকে তখন দেখা গেল যে একটা ফর্মুলা তৈরি করে, যে নিজেদের দলের মধ্যেই দেখা যাচ্ছে যে অনেক আছে তারা নির্বাচন করতে চায়, তখন দলের যাদেরকে মনোনয়ন দেওয়া হলো তার বাইরেও তখন এটাকে খুলে দেওয়া হলো, এক ধরনের প্রতিযোগিতা হলো। এটা আওয়ামী লীগ নিজের উপরে কিছুটা ঝুঁকি নিয়েই আমি মনে করি যে তারা এই নির্বাচনটা করলো, কিন্তু নির্বাচনের মধ্যে একটা অংশগ্রহণ যেভাবেই হোক একটা অংশগ্রহণ হলো, ভোটার উপস্থিতি অনেক ক্ষেত্রে বাড়লো। এই না হলে কিন্তু 41-42% হয়েছে, তা না হলে আরো কম হতো, তাই না? এই বিষয়টা আবার আপনার কাছে আসছি, আমি একটু জনাব সাদিকুল আরিফ, আমি এখানে একটু কথা ওই প্রেক্ষাপটে এই ব্যাপারটা, এবং তারা বলেছে যে তারা ব্যবস্থা নেবে। আজকে তাদের বৈঠকও হচ্ছে, সেখানে দেখা যাক কি তারা কি তাদের পরবর্তীতে এটা কতটা উদাহরণ হতে পারে এই ধরনের ঘটনার জন্য। অধ্যাপক ডক্টর সাদিকুল আরিফ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। শুনছিলেন জনাব ফরিদ হোসেন, উনি যে বলছিলেন যে আসলে 7 জানুয়ারি নির্বাচন একটা অভিজ্ঞতা ছিল আসলে সরকারের জন্য, যে সে থেকে তার পরবর্তীতে যখন এই উপজেলা পরিষদ নির্বাচনটি হলো তখন থেকে এটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার বিষয়টি একটি বড় কারণ ছিল, যে যারা এমপি মন্ত্রী আছেন তাদের স্বজনরা আসলে নির্বাচন করতে পারবেন না। এইটা তো এখন যারা তৃণমূলে আছেন, যারা আছেন এখনো পর্যন্ত, তাদের যুক্তি হলো যে দীর্ঘদিন থেকে তৃণমূলে রাজনীতি করা মানুষ আমরা তো কোনো মন্ত্রী এমপিদের আত্মীয় হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছি না, এইটা বলে এখনো আছেন। এই যে রয়ে গেলেন এখনো, মানে দলের হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে, এইটার কি হতে পারে, পরবর্তীতে কি মেসেজ থাকে আসলে দলের জন্য এই ধরনের ঘটনা যখন ঘটে? গঠনতন্ত্র অনুযায়ী তো সাংগঠনিক কাঠামোর মাধ্যমে একটি রাজনৈতিক দল পরিচালিত হয়। জনাব সাদিকুল আরিফিন। জি, ধন্যবাদ। আমি শ্রদ্ধেয় ফরিদুল ইসলাম সাহেবের কথা শুনছিলাম, উনি যথার্থই বলেছেন এবং চমৎকারভাবেই বলেছেন যে এইটাই আওয়ামী লীগের সত্যিকার অর্থে একটা নির্বাচনী স্ট্র্যাটেজি, এবং সেই স্ট্র্যাটেজিটা তাদেরকে দিতে হয়েছে পরিবর্তিত পরিস্থিতির কারণে। কেননা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন সকল জায়গা থেকে বলা হচ্ছিল অংশগ্রহণমূলক নির্বাচন করার বিষয়টি, সেই এবং প্রতিদ্বন্দ্বিতামূলক, সংঘাতবিহীন, এইটা দেশের ভিতরে সবাই চাচ্ছিল, দেশের বাইরেরও সকলে চাওয়া ছিল। সেই জায়গাটা থেকে যখন বিএনপি সহ কিছু দল নির্বাচনে আসলো না, তখন সরকারি দল বা আওয়ামী লীগ একটি দীর্ঘদিনের পুরনো ঐতিহ্যবাহী দল, তারা সবসময় সাংবিধানিক ধারাবাহিকতায় গণতান্ত্রিক চর্চার আলোকে প্রতিটি নির্বাচনে অংশ নিয়েছে
এমনকি আওয়ামী লীগ একটা নির্বাচনমুখী দল, তার প্রমাণ আমরা 70 সালের নির্বাচনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নির্বাচনে গিয়েছিলেন তখনও কিন্তু অনেক দল বলেছিল যে ভোটের বাক্সে লাথি মারো। তো সেই জায়গাটা থেকে আজকে পর্যন্ত আওয়ামী লীগের একটা ইচ্ছা আছে যে নির্বাচনমুখী এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার বিষয়টি। তখন তাদের সংসদ নির্বাচনে যখন এরকম বিএনপি সহ কিছু দল নির্বাচনে অংশ না নিল, তখন সত্যিকার অর্থেই এটি আওয়ামী লীগের বর্তমান সভাপতি এবং জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যে ফর্মুলাটি দিলেন, এবং সেই ফর্মুলাটি সত্যিকার অর্থে অনেকের মাথায় ছিল না, অনেকে এভাবে ভাবেও নি যে নির্বাচনটি এরকম অংশগ্রহণমূলক হয়ে যেতে পারে। এবং তার প্রমাণটা আমরা পেলাম যখন প্রায় 60 জনের উপরে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জিতে আসলো সংসদ সদস্য হিসেবে। এই ফর্মুলাটা আসলে সত্যিকার অর্থে কাজে লেগেছে আওয়ামী লীগের জন্য। ঠিক তেমনি ভাবে বর্তমানে যে 8 মেতে প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন হবে, সেই নির্বাচনেও আওয়ামী লীগ এর যে সিদ্ধান্ত যে তারা দলীয় প্রতীক দেবে না, অর্থাৎ মোট কথা দলীয় ভাবে অংশগ্রহণের বিষয়টি তারা ডিক্লেয়ার করছেন, কিন্তু দলীয় কিছু নিজস্ব বিধিবিধান, কিছু শৃঙ্খলা, কিছু ইত্যাদি এগুলোর আলোকে তারা বিভিন্ন কথাবার্তা বলছে। যেটা আপনি বলছেন যে মন্ত্রী, এমপি বা প্রভাবশালী নেতার আত্মীয় স্বজন যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদেরকে বারে বারে নিষেধ করা সত্ত্বেও তারা এখনো রয়ে গেছে। এই জায়গাটায় আমাদের আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক মহোদয় কিন্তু এই বারে বারে নির্দেশনা দেওয়ার সাথে সাথে আরেকটা কথাও বলেছেন যে নির্বাচনের প্রার্থী প্রত্যাহারের তারিখের পরেও নির্বাচনের আগ পর্যন্ত প্রত্যাহার করার সুযোগ থাকবে। এই জায়গাটায় তারা বলছেন, এবং যথার্থই আজকে তাদের আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং আছে এবং সেখানে তারা সিদ্ধান্ত নিবে। সে সিদ্ধান্ত নিশ্চয়ই একটা দিক নির্দেশনামূলক সিদ্ধান্তই হবে এই ধরনের প্রার্থীদের ক্ষেত্রে। কিন্তু আমি যেটা মনে করি সেটি হলো যে আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ের যে নেতৃত্ব রয়েছে, সেই নেতৃত্ব আমাদের বর্তমান যে আওয়ামী লীগের সভানেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর একেবারে অকুণ্ঠ সমর্থন আছে, যার প্রমাণ আমরা বিগত আওয়ামী লীগের যে সম্মেলন হয়ে গেল, সেই সম্মেলনে কাউন্সিলরও এক বাক্যে আওয়ামী লীগের সভানেত্রীকে দায়িত্ব দিলেন কমিটি গঠন সহ সকল সিদ্ধান্ত নেওয়া। সেই জায়গাটা থেকে যদি আমরা দেখি তাহলে বর্তমান সভানেত্রীর যে দিক নির্দেশনা, সেটির উপর তৃণমূল পর্যায়ের যে আওয়ামী লীগের কর্মীবৃন্দ তাদের কিন্তু অকুণ্ঠ সমর্থন এবং আস্থা রয়ে গেছে। সেই জায়গাটা থেকে আমার মনে হয় নিশ্চয়ই এমন একটা নির্দেশনা আসবেন যে নির্দেশনার আলোকে এই ধরনের প্রার্থীগুলো যাদের ব্যাপারে আওয়ামী লীগ বারে বারে সতর্ক করছে বা নির্দেশনা দিচ্ছে প্রার্থী না হওয়ার, সেটার ক্ষেত্রে তারা একটা যথাযথ ভূমিকা নেবে। ডক্টর সাদিকুল আরিফিন, প্রথম ধাপের নির্বাচনটি 8 মে, এরপরেও কিন্তু 3টি ধাপ আছে। আচ্ছা, যদি এখনই তারা কঠোর হন তাহলে কিন্তু পরবর্তী ধাপগুলোতে তাদের দলীয় কমান্ডগুলো বাস্তবায়ন করা বা দলীয় কমান্ডের আলোকে নিয়ন্ত্রণ করাটা সহজ হবে। ডক্টর সাদিকুল আরিফিন, এই যে দলের যারা ক্ষমতাশালী আছেন, নেতা, মন্ত্রী, এমপিরা, তাদের যখন আত্মীয় স্বজনরা নির্বাচন করে, তৃণমূলের নির্বাচন করে, তখন তো প্রশাসন স্বাভাবিকভাবেই তাদের হয়ে কাজ, মানে যেটা আমরা দেখছি চিত্র, সেই বিষয়টাই তো। এই প্রশ্নটা আমি আপনার কাছে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছে আবার ফিরছি। প্রিয় দর্শক, সিএসআরএম গণতন্ত্রের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, সিএসআরএম গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। যাচ্ছি জনাব সাদিকুল আরিফিন, আপনার কাছে যে প্রশ্নটা রেখে আমি বিরতিতে গিয়েছিলাম সেটার সাথে একটু অ্যাড করছি। যদি আপনি একটু বলেন যে এর আগে যখন কেন্দ্রীয় বিভিন্ন সিদ্ধান্ত আসছে গঠনতন্ত্র অনুযায়ী, সেগুলো মানার ব্যাপারে বা পালন করানোর ব্যাপারে কঠোরতা ছিল না, সেই কারণে কি এবার যখন নির্দেশনা আসলো হাইকমান্ড থেকে যে আসলে না মানলেও চলে, এবং এর আগে যখন না মানা হয়েছে তাদেরকে শাস্তি যদিও দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার তাদেরকে নিয়ে কাজ করা হয়েছে, তার ক্ষমা করেও দিয়েছে, এই শিথিলতা কি আসলে এই যে হাইকমান্ড থেকে যখন বলা হলো যে আত্মীয় স্বজনরা নির্বাচনে যাবে না, সেইটা কাজে লাগলো নাকি? কি মনে হয় আপনার?
না, এটা যেটা আছে কি, আওয়ামী লীগ তো একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন, যেটা ফরিদ সাহেব বলেছেন। সেই জায়গাটা থেকে আওয়ামী লীগের সিদ্ধান্ত কখনো কঠোর, কখনো উদার, কখনো শাস্তি দিয়ে শাস্তি ভোগ করার পরে আবার সেটাকে প্রত্যাহার করা, এগুলো আওয়ামী লীগের চর্চার মধ্যে আছে। সেটা একটা দিক থেকে বলতে পারেন যে সেটার একটা প্রচন্ড প্রভাব থাকতেও পারে। তবে তার চেয়েও বড় যে বিষয়টি হয়েছে এবার, সেটি হলো দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের যে নির্বাচনে অংশ নেওয়ার জায়গাটা থেকে একটা মানসিক মনোভাবগত প্রভাবগুলো রয়েছে। কিন্তু আপনি আগে যে জিনিসটি বলছিলেন যে মন্ত্রী, এমপি বা প্রভাবশালীদের ব্যাপারে আপনার প্রশাসনের যে বিষয়টি, আমি এক্ষেত্রে পরিষ্কারভাবে বলতে চাই যে নির্বাচন কমিশন যদি এক্ষেত্রে কঠোর হয়, নির্বাচনী আচরণ বিধিতে মন্ত্রী বা এমপি বা এই ধরনের প্রভাবশালী কোনো ব্যক্তি কিন্তু নির্বাচন আচরণ বিধির বাইরে নয়। তারা কিন্তু প্রার্থীর পক্ষে প্রচারণা সহ এইসব সংশ্লিষ্ট কাজে সম্পৃক্ত থাকতে পারবে না, নির্বাচন আচরণ বিধিতেই আছে। সেই জায়গাটা থেকে যদি নির্বাচন কমিশন সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্তা ব্যক্তিরা যদি এইটিকে কঠোরভাবে মেনে চলেন, তাহলেও কিন্তু এক অর্থে দেখা যাবে যে সেই প্রভাবটা বিস্তার করতে পারবে না। তবে সর্বশেষ যেটা মনে হয় যে আওয়ামী লীগের যে হাইকমান্ডের যে নির্দেশনা, সেইটাকে কেউ অবমাননা আমার মনে হয় করবে না। সেটা আমরা আর কিছুক্ষণ পরে বা আগামীকালকে জানতে পারবো আওয়ামী লীগের এই ওয়ার্কিং কমিটি মিটিং এর সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের স্ট্র্যাটেজিটা কি আসলে। তবে আমি মনে করি এই প্রভাব মুক্ত থাকা সম্ভব যদি নির্বাচন বিধি মেনে চলার ব্যাপারে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তারা যদি এটা কঠোর হন এবং যদি অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর সাদিকুল আরিফিন, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ফিরছি স্টুডিওতে। জনাব ফরিদ হোসেন বলছিলেন ডক্টর সাদিকুল আরিফিন, সেই বিষয়ের সাথে কি আপনি আসলে কতটা একমত যে এরকম নির্বাচন কমিশন কতটা স্বচ্ছ থাকতে পারবে যাতে প্রশাসন হস্তক্ষেপ না করে, নিরপেক্ষ থাকে? এটা কি সম্ভব হয়? এখানে তো প্রশাসনের ব্যাপার না, স্থানীয় সরকার এই নির্বাচনে আপনার এমনিতেই আছে কোড অফ কন্ডাক্টের মধ্যে যে মন্ত্রীরা বা ওই এলাকার এমপিরা তারা ভোটের দিন প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না, তারা কারো পক্ষে বা বিপক্ষে ওই এলাকায় যেতে পারবেন না, সেই জিনিসগুলো তো আছেই। এবং প্রশাসনের দিক থেকে তো আরও বেশি। কিন্তু আমরা যেমন আজকে একটা জায়গায় দেখলাম যে কোন জায়গায় একজন মনোনয়নপত্র জমা দিচ্ছে, তার আত্মীয় একজন পুলিশ অফিসার, তিনিও উপস্থিত আছেন ওখানে। এই ধরনের কত দুই একটা জায়গায় ব্যত্যয় ঘটনা আমরা দেখি এবং সেগুলো খুবই দৃষ্টিকটু এবং সেটা নিয়ম। একটু আপনাকে ইন্টারাপ্ট করতে একটা বিষয় একটু আমি আপনার কাছে জানতে চাচ্ছি। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক হয়েছিল শুধুমাত্র উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে, এবং তখন বৈঠকের পর স্বরাষ্ট্র সচিব যেটা বলেছেন, প্রথমবারের মতো এইবার অধিক সংখ্যক অস্ত্রধারী আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে প্রতিটা কেন্দ্রে, যেখানে 18 জন করে থাকছে এবং 7 জন করে থাকছে অস্ত্রধারী। এর আগে কখনো এটা হয় নাই। এই বিষয়টা কেন এবার কি আসলে নির্বাচনের সহিংসতার কেন এরকম বিষয়টার ব্যাপার হচ্ছে কি, তারা আপনার এগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে এই জন্য যে যদি ধরুন দুই ধরনের ব্যাপার হতে পারে সরকারের দিক থেকে। একটা হচ্ছে যে এখানে নির্বাচনের জয়ী হওয়ার জন্য সমস্ত নিয়ম কানুন ভেঙে সব কিছু করার মতো একটা প্রবণতা প্রার্থীদের মধ্যে হতে পারে। কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে রাজনীতিতে এখন যে জিনিসটা হয়েছে, মানে একটা দল যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন দেখা যায় যে অনেক ধরনের সুযোগ সুবিধার ক্ষমতার ভাগাভাগি ছাড়াও আর্থিক সুযোগ সুবিধার ব্যাপার থাকে, অন্যান্য সুযোগ সুবিধার ব্যাপার থাকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে সুযোগ সুবিধার ব্যাপার থাকে। এটা বাস্তব ব্যাপার, যে কোনো দলেই যেটা ক্ষমতাসীন দলের একটা বড়, সেগুলোকে জন্য তারা হয়তো মরিয়া হয়ে উঠতে পারে এবং সরকার সেই দিক থেকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। আরেকটা দিক হতে পারে যে আপনার এই সুযোগে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যারা সরকারের বিরুদ্ধে তার ভাবমূর্তি নষ্ট করার জন্য, ক্ষুণ্ণ করার জন্য কাজ করতে চায়, তারাও এই সুযোগটা নিতে পারে। কাজে এই দুই দিক থেকেই আপনাকে দেখতে হবে যে মানে এটা যেহেতু শুধু মানে নিজেদের মধ্যেই হয়ে যাবে, ইত্যাদি করবে, সংঘর্ষ হবে, তা না, আপনার অন্য পক্ষ করতে পারে এই নির্বাচন, যেটা আমরা দেখি। কাজে এটা একটা কারণ। আরেকটা যেমন ধরুন যে এটা একটু জটিল ব্যাপারে এই জিনিসটা আমরা যদি দেখি, এমন একটা দল তো তার তো সিদ্ধান্ত নিতেই পারে, সে তার দলীয় সিদ্ধান্ত হিসাবে। যেমন অনেকেই বলছে আমরা যারা দেখি ইত্যাদি যে
ঠিক আছে আমি আমার আত্মীয় বা আমার মামা বা আমার দুলাভাই বা আমার চাচা এমপি আছেন বা মন্ত্রী আছেন, কিন্তু আমি তো আওয়ামী লীগ করি, আমি অনেক দিন থেকে আওয়ামী লীগ করি। এমনকি কেউ কেউ বলেছেন আমি যিনি এমপি হয়েছেন তার চেয়েও আমি আগের থেকে আওয়ামী লীগ করি। তাহলে আমি কেন পারবো না? আমার দোষটা কোথায়? আমি তৃণমূল পর্যায়ে এই দীর্ঘদিন থেকে রাজনীতি করেন, এবং যে কোনো নাগরিকেরই আপনি সেই দল করুক বা না করুক নির্বাচনে অংশগ্রহণ করার সাংবিধানিক অধিকার আছে। আপনি তো তাকে বলতে পারবেন না যে তুমি নির্বাচনে অংশগ্রহণ করো না, কিন্তু একটা দল তার নিজস্ব দলীয় শৃঙ্খলা রক্ষা করার কারণে, দলীয় কি বলে যে কতগুলো ব্যবস্থা সে নিতে পারে, কতগুলো কৌশল নিতে পারে, তার কিছু নীতিমালা নিতে পারে, সেইটাই আওয়ামী লীগ করেছে। তার দলের মধ্যে যেন আরও বেশি কতগুলো জটিলতা তৈরি না হয়। এখন ধরুন আমি আমার উপজেলাটা জানি, আমাদের উপজেলা যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে উপজেলার যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি নির্বাচনে তিনি চেয়ারম্যান ছিলেন এবং আবার তিনি দাঁড়িয়েছেন, কিন্তু আবার ওই উপজেলার যিনি কি বলে যে সভাপতি আওয়ামী লীগের তিনি আবার অন্য একজন প্রার্থীকে সমর্থন দিচ্ছেন। তো দেখা গেল যে আওয়ামী লীগের যে উপজেলা, দেখুন উপজেলার প্রেসিডেন্ট একটা দল ভিতরে, আবার সাধারণ সম্পাদক আরেকটার অংশে, আবার ইউনিয়ন পর্যায়ে সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের একটা অংশ একজন প্রার্থীকে সমর্থন দিচ্ছে, আবার আরেকটা অংশ আরেকজন প্রার্থীকে সমর্থন দিচ্ছে। এটা হচ্ছে বাস্তবতাটা, তাই না? কিন্তু সেখানে আমার উপজেলাটা আমি যেটা একটা ভালো দিক লক্ষ্য করেছি, সেখানকার এমপি কিন্তু কোনো পক্ষ নিচ্ছে না। এমপি নিরপেক্ষ, তার কোনো নিজস্ব আত্মীয় নাই, তার স্বজনও নাই। এরকম তো আছে, অনেক জায়গায় আছে এটা, কিন্তু যারা ভঙ্গ করছে তাদের সংখ্যাটা কম। সামগ্রিকভাবে যদি আপনি দেখেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেওয়াই যায়, এবং তাদেরকে একেবারে যে কি করবে, আমরা ব্যবস্থার মধ্যে আমরা বিএনপিকে দেখেছি যেমন তারা সরাসরি বহিষ্কারই করে দিয়েছে। আওয়ামী লীগ তো সেখানে সেটা করতে পারবে বলে আমার মনে হয় না, কারণ এখানে এমপি জড়িত। তো সেই ক্ষেত্রে তারা কী ধরনের পদক্ষেপ আমরা জানতে পারবো আজকে রাত্রে, যেহেতু বৈঠক হচ্ছে, এটা যদি শেষ হয়, সিদ্ধান্ত যদি আজকে নিতে পারে, তাহলে পরে আমরা দেখব যে কি পরিস্থিতি নিচ্ছে। এটা বিএনপিরও তো নির্দেশ অমান্য করে ৭৩ জন প্রার্থী, বিএনপি যেটা এখানে আমি বলি, বিএনপির কথাটা যখন আনলেন, বিএনপি আবার আরেকটা পরিস্থিতি নিয়েছে, যেটা এক ধরনের যে তাদের সেই অনর একটা অবস্থান, মানে সেখানে তারা কোনো ফ্লেক্সিবিলিটি যেটাকে বলে, রাজনীতি যেটা একটা বড় জিনিস থাকে, যে আপনি অবস্থা বুঝে পরিস্থিতি বুঝে সেই কাজটা করা। হয়তো বিএনপির যেটা আপনার নেতৃত্ব কিছুটা খণ্ডিত নেতৃত্ব, একটা আছে লন্ডনে বসে, একজন বাংলাদেশে, আবার বাংলাদেশের নেতৃত্ব, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানে তারা হয়তো হিসাব করে দেখেছে যে এই সরকার নির্বাচনে মানে এসেছে বিপুল ভোটে ক্ষমতায়, কিন্তু হয়তো তারা বেশি দিন টিকে থাকতে পারবে না, বা তাদের 1800 নির্বাচনের পর আমরা শুনেছি, 1400 নির্বাচন পর আমরা শুনেছি এরকম, তাদের সেই ধারণাটা ভ্রান্ত বলেই মনে হচ্ছে। এখন বিএনপি আসলে তো ফরিদ ভাই এই সিদ্ধান্ত নেওয়াই লাগতো না আওয়ামী লীগের যে মন্ত্রী অংশগ্রহণমূলক করার জন্য নির্বাচনটাকে। না, বিএনপি আসলে তো সেখানে তো পরিস্থিতি, আমরা তো জাতীয় নির্বাচনের বেলাও বলেছি যে বিএনপি যখন নির্বাচনে অংশগ্রহণ করতো, তখন পরিস্থিতি অন্যান্য দলগুলো করতো, তখন তো আবার অন্য ধরনের পরিস্থিতি হতো, সেটা তো পাল্টে যেত। এবং একটা কথা তো বলাই যায় যে এখন 15 বছর তো আছে আওয়ামী লীগ ক্ষমতায়, আরও 5 বছরের জন্য। এখন এটাতে একটা জিনিস আপনার যেটা হয় সেটা হচ্ছে, একটা দল যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে এবং একটা বিরোধী দল যে একটা খুব দুর্বল অবস্থায় থাকে, যে কোনো কারণেই হোক সে দুর্বল, সে প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠতে পারছে না, এবং এটাতে যে দলটি দীর্ঘদিন ক্ষমতায় থাকে তারও কিছু কিছু সমস্যা হয়, কারণ সে তো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে তাদের নিজেদের মধ্যকার যে কতগুলো দ্বন্দ্ব তৈরি হয়, স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়, সেটাও কিন্তু আমরা প্রকাশ দেখি। আবার যদি ওই প্রতিদ্বন্দ্বী যদি মাঠে থাকতো, তখন দেখতেন যে এরা সব কিছু ভুলে আবার নিজেদের মধ্যে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা যায়। আমি যদি আমার নিজেকে যদি শক্ত অবস্থানে শক্তভাবে না দাঁড়াই, তাহলে তো আবার প্রতিদ্বন্দ্বীর কাছে আমার সবটাই চলে যাবে। এই অবস্থাগুলো চলছে এখন রাজনীতিতে, আমার মনে হয় আর কি।
এটার ভবিষ্যৎ কি এটা আসলে বলে দিবে। অসংখ্য ধন্যবাদ জনাব ফরিদ হোসেন। আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে আসি, পরবর্তীতে এসে আমরা পরের বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, CSRM জনতন্ত্র গণতন্ত্রে আরেকটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, CSRM জনতন্ত্র গণতন্ত্র আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এই পর্বে আমরা আলোচনা করব কর ব্যবস্থার সংস্কার না হলে 50 লাখ কোটি টাকা রাজস্ব হারানোর ঝুঁকি। এই কথাটি বলেছেন আজকে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI তাদের একটি গবেষণা উঠে এসেছে। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য PRI এর নির্বাহী পরিচালক ডক্টর হাসান এইচ মনসুর আমাদের সাথে যুক্ত আছেন অনলাইনে। আমরা একটু তার কাছেই যাব, প্রশ্নটি করছি। ডক্টর হাসান এইচ মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কৃতজ্ঞতা আপনি যুক্ত হয়েছেন। আজকের যে অনুষ্ঠানে আপনি কথাটা যে বলেছেন কর ব্যবস্থার সংস্কার না হলে 50 লাখ কোটি টাকা রাজস্ব হারানোর ঝুঁকি, আপনি কিছু অর্থনৈতিক অব্যবস্থাপনার কথা বলেছেন। একই সাথে এখন যে অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ আছে, আর্থিক পরিস্থিতি যে পুনরুদ্ধার করতে হবে, সবকিছু মিলে গত 3-4 বছর বৈশ্বিক একটা অর্থনৈতিক সংকটের প্রভাব বাংলাদেশে পড়ছেই। এই বিষয়গুলো আপনি উদাহরণ হিসেবে বলেছেন। যদি একটু বলতেন আমাদেরকে বিষয়টা আসলে কি করতে হবে, সেখানেও নিশ্চয়ই আপনি বলে দিচ্ছেন, আমাদেরকে একটু জানান কাইন্ডলি। ধন্যবাদ। আমরা অনেকদিন ধরেই বলে আসছি, আমরা যারা অর্থনীতিবিদ বা ইভেন প্র্যাকটিশনার্স যারা আছেন, তারা যে বাংলাদেশের কর ব্যবস্থায় বড় রকমের ঝুঁকি তৈরি হচ্ছে। এবং আমরা দেখছি যে গত 15 বছরে আমাদের রাজস্ব প্রথম 3-4 বছর বেড়েছিল এই সরকারের, 2012-13 সাল পর্যন্ত ট্যাক্স টু জিডিপি রেশিও বেড়েছিল, কিন্তু তারপর থেকেই এটা ক্রমান্বয়ে নিম্নমুখী হচ্ছে। অর্থাৎ আমাদের জিডিপি বাড়ছে, অর্থাৎ আমাদের অর্থনীতির আকার বাড়ছে, কিন্তু সেই আকারের তুলনায় আমাদের রাজস্বের সংগ্রহটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আমাদের বর্তমানে ট্যাক্স টু জিডিপি সেটা হচ্ছে মাত্র 8.6%। 8.6% এত কম, যেটাকে আমাদের যে পার ক্যাপিটা ইনকাম সেটা নিয়ে সেটা একটা সর্বনিম্ন বলা যায় পৃথিবীতে। এবং আমাদের এই তুলনায় মোজাম্বিকের কথা যদি ধরি, আফ্রিকার বা কঙ্গো, যাদের পার ক্যাপিটা ইনকাম মাথা পিছু পার ক্যাপিটা জিডিপি হচ্ছে $1,000 কম। $1,000 মানে এটা পারচেজিং পাওয়ার প্যারিটিতে, আমাদেরটা হচ্ছে $5,000 পারচেজিং পাওয়ার প্যারিটিতে। সেই 5,000-এর সাথে তাদের 1,000 যদি হয়, তাহলে তারা আমাদের সমাপ্ত, অর্থাৎ তারাও 8.6-7-8 এরকম কালেক্ট করে। তাহলে আমাদের অবস্থাটা কোথায় আছি? এটার ফলে কি হয়েছে আমাদের? এটার ফলে আমাদের সরকারের আকারটা, যেটা 12-13 সালের দিকে এটা 17% হয়েছিল জিডিপি, যেটা আসলে হওয়া উচিত 24%, 25%, সেটা 17% পর্যন্ত উঠেছিল। আমার মনে আছে পরগত অর্থমন্ত্রী মোহিত সাহেব বলেছিলেন যে উনি দেখতে চান যে বাজেটের আকারটা যেন 20% উনি নিতে পারেন। উনি পারেন না, উনি 17-এর পরে আর বাড়াতে পারেন নাই। তারপরের থেকে এটা আবার কমতে শুরু করেছে, কমতে কমতে এখন আকারটা হয়েছে মাত্র 13-14%। পৃথিবীর আর কোন দেশ এত কম ব্যয় করে না। আপনি সংস্কারের কথা বলেছেন অধ্যাপক ডক্টর হাসান এইচ মনসুর, আপনি কি সংস্কার করতে পারে, আসলে কি সংস্কার করলে আসলে এখান থেকে বের হতে পারবে? এই যে কর ব্যবস্থা সংস্কার বলেছেন, এটা কেন দীর্ঘদিন থেকে করা হচ্ছে না? এটা তো দীর্ঘদিন থেকে কর ব্যবস্থা বাড়াইতে হবে, রাজস্ব যখন রাজস্ব আহরণ ঠিক থাকে, কেন এটা হয়নি? এতদিন পরে আপনাদেরকে আবার এটা কেন সরকারকে বলতে হচ্ছে? আমরা তো থেমে থেমে এটিকে বলি, সরকার মাঝে মাঝে প্রকল্প হাতে নেয়, কিন্তু সেই প্রকল্প কখনোই কমপ্লিট হয় না এবং একসময় মুখ থুবড়ে পড়ে যায়। এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। সরকারের সর্ষেতে ভুল বলে একটা কথা, ভূত আছে বলে একটা কথা আছে। সমস্যাটা কিন্তু এনবিআর এর ভিতরে। সেখানে কর্মকর্তা ফিল্ড লেভেলে, মাঠ পর্যায়ে, তারা তো সংস্কার চায় না। তাদের তো এমনি পকেট ভারী হচ্ছে সুন্দরভাবে, তারা কেন সংস্কার করতে চাইবে? তাদের তো কোনো ইন্টারেস্ট নাই সেখানে। তারা এটাকে স্যাবোটাজ করবে, কোনো সংস্কার আনলেও সেটাকে সাকসেসফুল করতে দেবে না। কাজে এখানে সরকারের একটা রাজনৈতিক বড় রকমের সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত এবং কঠোর বাস্তবায়ন আমরা দেখতে চাই। কি দরকার? আমরা যে বর্তমানে যে শাসন ব্যবস্থাটা আছে, কর প্রশাসন ব্যবস্থা, এটা সেই ব্রিটিশ আমলের করা। একটা ফাইল নিয়ে তারা সেখানে করদাতার সাথে আদান প্রদান করে যে আপনি আমাকে 2 লাখ টাকা দেন, আপনার 20 লাখ টাকার করটাকে আমি 5 লাখ টাকা করে দেবো বা 10 লাখ টাকা করে দেবো, আমাকে 2 লাখ টাকা দেবেন। নেগোসিয়েশন হচ্ছে। আচ্ছা, যদি না দেন তাহলে আপনার ওই 20 লাখ টাকাটা আমি 2 কোটি টাকা করে দেবো। আপনার কোনো গতি নাই তার সাথে না বসে।
এতখানি ক্ষমতাধর তারা, এবং এটাই প্রতিদিন বাস্তবে সেইটাই হচ্ছে। আমরা খুবই এই চিত্র যদি থাকে, আমরা আসলে ডক্টর হাসান মনসুর আমাদের সময়টা এত আমরা খুবই দুঃখ প্রকাশ করছি আপনার কাছে, আমাদের শেষ করতে হবে আর সময় হাতে নেই, আপনাকে খুব পরে পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে যদি বিশদ আলোচনা করতে পারতাম আমাদের জন্য খুব ভালো হতো। অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনি ভালো থাকবেন। আমরা একটু স্টুডিওতে ফিরছি। জনাব ফরিদ হোসেন শুনছিলেন ডক্টর হাসান মনসুর বলছিলেন অব্যবস্থাপনার কথা, কর তিনি যে বলেছেন যথার্থ, যখন দরকার হচ্ছে কি যে আমাদের কেন দরকার আয় কর বলুন বা ভ্যাট বলুন, ট্যাক্সেস বলুন, এগুলোর এই দ্বারাই তো সরকারের রাজস্ব হয়, সরকারের আয় হয়, সেখানে আবার সরকার ব্যয় করে। আর এটা যখন কমে যাচ্ছে, আমরা প্রতি বছরের পর বছর কমে যাচ্ছে, তাহলে আমাদের কতগুলো ক্ষেত্রে আমরা কিন্তু ব্যয় করতে পারছি না, যেগুলো আমাদের খুব জরুরি, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, উন্নয়ন খাতে, এবং অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখা যায় যে সেখানে আমরা তখন ব্যাংক ব্যবস্থা থেকে ধার করছি, এবং ধারের পরিমাণটাও একটা বড় ধরনের পরিমাণ, 34% বা 35% দেখা যাচ্ছে যে ধার করে চালাতে হচ্ছে। এবং ধার করা মানে আবার সেই ধারটাকে ফেরত দিতে হচ্ছে, সেই অর্থ বাজারে আসছে, সেখানে আবার আপনার মুদ্রাস্ফীতির একটা সংখ্যা থেকে যায়। কাজেই এখানে একটা জিনিস আমি দেখলাম যে এনবিআর এর চেয়ারম্যান সাহেবরা তারা বলছিলেন যে সবাই বলে যে আমাদের ট্যাক্স বাড়াতে হবে, আমাদের আরও ট্যাক্স দিতে হবে, রাজস্ব বাড়াতে হবে, কিন্তু ট্যাক্স দিতে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে অনেকেই সেটা দিতে চায় না। এবং এখানে একটা জিনিস বলি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছার দক্ষতা, এবং যদি দুর্নীতির ব্যাপার থাকে সে অনিয়মগুলোকে দূর করা, কর সংস্কার যে বিষয়টা সেটা হয়তো আসবে। অসংখ্য ধন্যবাদ জনাব ফরিদ হোসেন আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের সাথে থাকার জন্য। আপনারা ভালো থাকবেন।